আজকে আমরা আজকে আমরা গল্প বলবো কি এরকম, মানে ধরুন মিরাকলের গল্প বলবো, যে মানুষের জীবনে অনেক রকম জিনিস হয় যেটা পজিটিভ জিনিস, যেটা মানুষ ভেবে পায় না যে হবে, কিন্তু যদি ভগবানে বিশ্বাস থাকে, যদি তাহলে অনেক সময় অনেক কিছু সম্ভব হয়। আমি একটা গল্প দিয়ে শুরু করছি, তারপরে ইন্দ্রাণী তোমার দিকে তোমাকে বলবো। তো আমি এই রিসেন্টলি এই গল্পটা একজনের কাছ থেকে শুনেছি, আমার এত ভালো লেগেছে যে এই গল্পটা চেন্নাইতে হয়েছে। তো একটা মেয়ে, এটা 2015 কি 16 সালের ঘটনা, সত্যি ঘটনা, হ্যাঁ। ভূতের গল্প যেরকম আমরা বলি সত্যি ঘটনা, এটাও সত্যি ঘটনা। তো 2015 কি 16-তে এই মেয়েটা খুব মেয়েটার মানে মানে অবস্থা খুবই গরিব ঘরের মেয়ে, মানে ওই বাবা মা তোমার ইয়ে করে কি বলে, ওই গরু বাছুর পালে, তাদেরকে ওই আর কি ওইভাবেই সংসার চলে, তাদের যতটুকু দুধ থেকে আসে সেটা বিক্রি করে, অল্প একটু ক্ষেত আছে, মানে বেসিক্যালি দে আর নট ল্যান্ড ওনার ফার্মার, দে আর বেশ কষ্ট করে মেয়েকে পড়াশোনা করতে হয়েছে, কিন্তু মেয়েটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে পড়াশোনায় খুব ভালো হয়েছে মেয়েটা, এবং সে গ্র্যাজুয়েশন করবে, বিএসসি এগ্রিকালচার, বিএসসি হয়তো বোধহয় এগ্রিকালচারে, না ইন্দ্রাণী, বিএসসি হয়তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিএসসি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করবে চেন্নাই ইউনিভার্সিটিতে, হ্যাঁ। তো যেদিনকে মেয়েটা গেছে ইউনিভার্সিটিতে, ওই যে যেখানে কাউন্সিলিং হয়, সেই কাউন্সিলিংটা কোনো কারণে চেন্নাই থেকে কোয়েম্বাটুর শিফট হয়ে গেছিল, কিন্তু এরা খবর পায়নি, কারণ এরা অনেকটা দূরে গ্রামে থাকে, তো ওরা খবর পায়নি। তো যেদিনকে কাউন্সিলিং, মানে যেদিনকে ওর ভর্তি হওয়ার কথা সব কিছু ইয়ে করে, সেদিনকে সকালবেলা মা আর মেয়ে উদ্ভ্রান্তের মতন চেন্নাই ইউনিভার্সিটির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছে না কোথায় যেতে হবে। তো ইউনিভার্সিটির তোমরা নিশ্চয়ই জানো যে ধরো দিল্লিতে বা অন্য কোথাও যখন ইউনিভার্সিটি অনেক বড় জায়গা হয়, সেখানে অনেক লোকজনও থাকে, মানে ইট ইজ নট জাস্ট পড়াশোনা, বাট ইট ইজ আ হিউজ ক্যাম্পাস। সো সেই ক্যাম্পাসে যারা মর্নিং ওয়াক করছিল, তাদের মধ্যে দু একজন এসে জিজ্ঞেস করেছে যে আপনাদের এরকম অবস্থা কেন। তো তখন ওরা বলেছে যে আমরা তো বুঝতে পারছি না, তখন ওরা বলেছে আরে এটা তো কোয়েম্বাটোর শিফট হয়ে গেছে, এবার ওদের মাথায় হাত, বুঝতেই পারছো ওদের পয়সার যা অবস্থা, সেখান থেকে চেন্নাই থেকে কোয়েম্বাটুর যদি ট্রেনে করে যায় তাহলে 2 দিন মতো লাগবে, মানে ওদের যেরকম আছে, বা হয়তো একদিন লাগবে, কোনো কারণেই কাউন্সিলিংয়ে পৌঁছাতে পারবে না। ওর তো সেদিনকে মানে জীবন শেষ হয়ে গেল প্রায়। কিন্তু ওখানে যারা ছিলেন, তারা সকলে মিলে, যাতে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট না হয়, মেয়েটাকে কিন্তু কেউ চেনে না, ওরা কিন্তু মাকে মেয়েকে কাউকে চেনে না, এরা জাস্ট ইউনিভার্সিটিতে পড়ে এবং পড়ায়, এবং তার বাড়ির লোকজন, তারা টিকিট কেটে ওকে কোয়েম্বাটুর পাঠায়, মা আর মেয়েকে, মানে প্লেনের টিকিট কেটে, রেজিস্ট্রারকে ফোন করে, ইউনিভার্সিটির রেজিস্ট্রারকে ফোন করে ওরা স্পেশাল একটা রিকোয়েস্ট করে যে এর এরকম হয়েছে, আপনি প্লিজ কাউন্সিলিং বন্ধ করবেন না, আমরা এরকম সময়ের মধ্যে ওকে পাঠানোর চেষ্টা করছি। তারপরে ওখানে ওদের চেনা যারা কোয়েম্বাটুর ছিল, তাদের মধ্যে একজনকে ফোন করে ওদেরকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য পাঠিয়ে দেয়, যাতে ওদেরকে রিসিভ করে নিয়ে যেতে পারে কোয়েম্বাটুরে, যেখানে ইউনিভার্সিটিতে হচ্ছে। সেটাও তো মা মেয়ে চেনে না, তারা তো চেন্নাই প্রথমবার এসছে শহরে, তো বুঝতেই পারছো। এবং তারপরে মেয়েটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আজকে মানে বিএসসি তো অবভিয়াসলি কমপ্লিট করেছে, এমএসসি পড়েছে তারপরে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়েছে। তুমি এদের কি বলবে, প্রচন্ড হেল্পফুল লোক, কিন্তু এত হেল্পফুল কি সবসময় দেখা যায় আমি জানি না, আমার কাছে গল্পটা খুব সুন্দর লেগেছে, মানে একজন একটা 18 বছরের মেয়ের জীবন প্রায় শেষই হয়ে যাচ্ছিল, মানে ওর কাছে জীবন শেষই হয়ে যাচ্ছিল, ও যদি সেদিনকে কাউন্সিলিং না পেতো ও ভর্তি হতে পারতো না ওর এগ্রিকালচার ক্লাসে। সেখান থেকে এতগুলো লোক এসে সবাই মিলে হেল্প করে, মানে তাদের যে একটা, তারাও যে একটা নিজের মন থেকে করেছে, একটা পয়সাও কেউ নেয়নি ওদের কাছ থেকে, মানে এটা জাস্ট আই ডোন্ট নো, এটা আমার দারুণ লেগেছে গল্পটা, এটাকে আমি মিরাকল না বলে কিছু বলতে পারবো না, মানে মিরাকেল না, এটা কানেকশন যেটা হয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ইফ ইউ আর অনেস্ট, তোমার নিজের কাজের প্রতি ডেডিকেটেড। ওই মেয়েটার কিন্তু মাথায় একটাই ফোকাস, আমাকে ভর্তি হতে হবে, এনিহাও আমাকে ভর্তি হতে হবে। ওর ওই পজিটিভ ইন্টেনশন, যেটা এখন ল অফ অ্যাট্রাকশন বলে, ওই ইন্টেনশনটা কিন্তু সব পজিটিভ মানুষগুলোকে আশেপাশে নিয়ে এসে কাজটা করিয়ে নিয়েছে, মানে স্মুথলি পার করে দিয়েছে। এই যে কানেকশনটা হয়ে যাবে, এটা সত্যি ওয়ান কাইন্ড অফ মিরাকেল, কিন্তু আমরা তো জীবনে মিরাকেল
খুঁজি না না জীবনের প্রতিটা মুহূর্তে মিরাকেল ঘটে। সত্যি সেটা জেনারেলি আমরা মানে এত মানে আমরা সবসময় এত জিনিসটা ভাবি যে এত নিজেদের সাংসারিক ব্যাপারে নিজেরা এত বিজি থাকি যে রোজ যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যে চোখ খুলছি, চোখ খুলে যে সবকিছু দেখতে পাচ্ছি সেই জিনিসটাই Exactly. ভুলে যাই। আই থিঙ্ক উই ফরগেট দ্যাট উই গেট আপ ইন, মানে যে সকালবেলা ঘুম থেকে উঠছি এই জিনিসটাই যে একটা মিরাকেল, এটাই ভুলে যাই বোধহয় সকালবেলা ঘুম থেকে উঠে। যে চোখ খুলেই প্রথমে লোকের মনে পড়ে উফ আজকে কি অফিস যেতে হবে, উফ আজকে স্কুলে যেতে হবে, উফ আজকে কত কাজ। বাট দ্যাট, সেটা মনে হওয়া উচিত না। যেটা মনে হওয়া উচিত সেটা হচ্ছে ওয়াও আজকে আই এম অ্যালাইভ, মানে আমি দেখতে পাচ্ছি সবকিছু, আমার চোখ ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমার মনে হয় মানে আই অ্যাটলিস্ট ট্রাই টু স্টার্ট মাই ডে লাইক দ্যাট ইন দ্য সেন্স। একটা জায়গায় পড়ছিলাম একটা লেখা, খুব সুন্দর লাইনটা ছিল, প্রতিটা মুহূর্তে মৃত্যুকে মনে করো। মৃত্যুকে মনে রাখা মানে কি, যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, তাহলে ইফ দিস ইজ মাই লাস্ট মোমেন্ট, হাউ উইল আই, মানে কিভাবে আমি সেই মুহূর্তটা এনজয় করবো, যেমন এটা লাস্ট মোমেন্ট। তো সবকিছুই একটা জিনিস, সেম জিনিস দুজনে দুভাবে দেখে। ওই যে আধা গ্লাস জল ভর্তি আর আধা গ্লাস খালি, কে কিভাবে দেখছে। জলটা কিন্তু অর্ধেকটাই রয়েছে, এবার তুমি কিভাবে দেখছো তার উপরেই পুরোটা ডিপেন্ড করে, আমি তো ওখানেই একটা ম্যাজিক। আমি তো একটা থার্ড ওয়েতে দেখি গ্লাসটা। বলো, ইউ আর ভেরি মাচ ইন্টারেস্টিং অলওয়েজ ফর মি অ্যাট লিস্ট। সো আমার কাছে গ্লাস হাফ ফুল বা হাফ এমটি নয়, আমার কাছে দ্যাট আই হ্যাভ আ গ্লাস উইথ ওয়াটার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি গুড, হ্যাঁ, ইয়েস। আমি কখনো গ্লাস হাফ এমটি হাফ ফুল দেখি না। আমার কাছে যে গ্লাস এবং জল আছে সেটাই একটা বিশাল বড় কথা। হাফ এমটি হাফ ফুল তো অনেক দূরের কথা, তাই না? সো দ্যাট ইজ মাই থার্ড খুব ওয়ে অফ সুন্দর লুকিং দিলে, এট, হ্যাঁ, থার্ড ওয়ে অফ লুকিং দারুণ এট থিংস। পয়েন্ট। সো আমি দেখো, তোমরা তোমরা অনেকেই জানো হয়তো, বা জানো না, কি জানো কি জানো না আমি জানি না, বাট অনেকেই জানো যে আমি গার্ডেনিং খুব পছন্দ করি। এবং যখন আমি চাকরি করতাম আমি অত সময় পেতাম না, তাহলেও আমি গার্ডেনিং করেছি। মানে আমার কাছে এমন এমন গাছ আছে যারা আমার কাছে, আমি যখন প্রথম দিল্লি আসি আজকের থেকে প্রায় 30 বছর আগে, তাদেরকে আমি লাগিয়েছিলাম, তারা এখনো আছে আমার সাথে। সো বিউটিফুল। হ্যাঁ, স্পেসিফিক্যালি আমার একটা লিলি আছে, সেটা আমার কাছে 30 বছর আছে, 30 ইয়ার্স আই হ্যাভ হ্যাড দ্যাট লিলি। এরকম মানে আরও কিছু ক্রুটন ফুটন অনেক রকম আছে গাছ, তারা আমার কাছে আছে। সো আমি পছন্দ করি গাছপালা নিয়ে করতে। তো সকালবেলা উঠে আমার যেটা মনে হয় যে চিক 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 না করে, হয়তো এটা সকলেরও সম্ভব নয়, কারণ আমার এটা নিজের, আমি শুধু নিজের কথাই বলতে পারি। আমার খুব ভালো লাগে যে আমি একটু যাব, একটু গাছেদের সাথে কথা বলবো, তারা কেমন আছে একটু দেখবো, সেটা আমার সকালবেলা ভাল লাগে। প্লাস সকালবেলা যেন গাছটাও একটু কিরকম জেগে টেগে ওঠে। মানে তোমরা যদি গাছ নিয়ে বেশি দিন কাজ করো তাহলে বুঝতে পারবে যে রাত্রিবেলা গাছটাও একটু ঝিমিয়ে যায়, তো সকালবেলা তারা কাজ করতে শুরু করে। এবার সাইন্টিফিক্যালি তুমি বলতে পারো হ্যাঁ বিশাল সকালবেলা গাছরা পাতা খোলে, তারপরে দে স্টার্ট দেয়ার ইউনো ফটোসিনথেসিস, ন্যাচারালি দে বিকাম জীবন্ত। হ্যাঁ, ট্রু, আই এম নট সেইং নো টু ইট, বাট তাতেও একটা তুমি দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ গাছও ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেছে, উঠেছে, জল টল লাগিয়েছে, তারাও সব কাজ করতে শুরু করেছে, তারা কিরকম একটু সতেজ হয়ে উঠছে। আহ, আর আর গরমের দিনে তো একটু বেশি কেয়ার নিতে হয়, সেই জন্য তোমার তখন মনে হয় যে সকালবেলাটা গিয়ে একটু গাছেদের দেখাশোনা করে আসি, যে জল টল লাগবে কিনা আপনাদের, আপনাদের কিরকম আছেন। সো এটা থেকেই একটা ম্যাজিক্যাল ব্যাপার যেটা আছে সেটা তুমিও জানবে, তুমি তো জানোই, তুমি তো তুমি যেখানে বড় হয়েছো সেখানে তো অনেক গাছগাছালির মধ্যে বড় হয়েছো। ব্যাপার একদম। হচ্ছে যে মাটির একটা ম্যাজিক আছে, এটা তোমরা সকলে যারা শুনছো তারাও শোনো, যে তোমাদের যদি কোনো সময় মনে হয় যে তোমার মন খারাপ বা তোমার মন ভালো লাগছে না, তোমরা যদি মাটি নিয়ে কাজ করতে পারো তাহলে দেখবে তোমাদের একটা শরীরের মধ্যে একটা মনের মধ্যে চেঞ্জ আসবে। এটা কিন্তু আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবং অনেককে না হলেও অ্যাটলিস্ট দু একজনকে আমি এটা নিয়ে হেল্প করেছি। আমি ইন্দ্রাণীর সাথে মানে এটা নিয়ে একটা কথা হচ্ছিল যে একটা গাছ লাগানোর যে প্রসেস, সেটা তুমি বাগানে লাগাও আর তোমার ব্যালকনি, ছোট ব্যালকনিতে একটা টবেই লাগাও,
নো প্রবলেম। কিন্তু সেই যে প্রসেসটা যেখানে তুমি মাটিতে হাত দেবে, যেখানে তুমি একটু তোমার সারটা নেবে বা ম্যানিওরটা নেবে, মেশাবে, এবং তোমার যে হাতটা একটু হাতে যে মাটি লাগবে, তাতে তোমার তাতে যে কি ম্যাজিক হয় সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি না করো তাহলে বুঝতে পারবে না। আর যদি মনে হয় কোনো দিন যে না আজকে মনটা একদমই ভাল লাগছে না, কোনো কারণেই মনটাকে ঠিক করতে পারছো না, তাহলে যদি বাড়িতে গাছ থাকে বা যদি তোমার মনে হয় যে নেই বাড়িতে গাছ, তাহলে এমন জায়গায় যাওয়ার চেষ্টা করো যেখানে গাছপালা আছে, যেখানে মাটিতে হাত দিতে পারবে, অথবা যেখানে তুমি ঘাসে খালি পায়ে হাঁটতে পারবে। এটাতে একটা রিজুভিনেশন হয় আমাদের মধ্যে। ইন্দ্রাণী, ঠিক বলছি? তোমার মনে হয়? এইখানে হ্যাঁ, একদম এটা। আমি যোগার দিক থেকে বলি, যেহেতু আমি যোগা টিচার, তো আর পঞ্চভূত যেটা দিয়ে আমাদের শরীরটা তৈরি, মানে যা কিছু আমরা নিয়েছি ছোটবেলা থেকে, আমরা এসেছি, এভরিথিং কিন্তু আমরা এই পৃথিবী থেকে নিয়েছি। আহ ক্ষিতি, অব, তেজ, মরুত, বোম বা পৃথিবী, জল, এবং তারপর হচ্ছে আগুন, বায়ু এবং আকাশ, এই যে পাঁচটা তত্ত্ব দিয়ে আমাদের শরীরটা তৈরি। এই পাঁচটা তত্ত্বের মধ্যে যখন ডিসব্যালেন্স আসে, যখন ব্যালেন্স থাকে না, তখনই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ সৃষ্টি হয়। আর মজাটা হচ্ছে, প্রথমে আমাদের অসুখটা তৈরি হয় আমাদের মনের মধ্যে, তারপরে ওটা ফিজিক্যালি শো শো করা হয়, মানে যে কোনো ধরনের রোগ। তো এই যখনই আমরা নিজেদেরকে এই পঞ্চতত্ত্বের সাথে কানেক্ট করি, এই যে তুমি বললে যোগাতে সবসময় বলা হয় যারা একটু ডিপ্রেশনে আছেন খালি পায়ে সকালে ঘাসের উপরে হাঁটুন। কেন? কারণ ঘাসের উপরে সকালবেলা হালকা একটু ভেজা থাকে, মানে জলও রয়েছে, মাটিও রয়েছে, গাছটাও রয়েছে, প্লাস হাওয়া আর খোলা রয়েছে। আকাশ। হ্যাঁ, সরি, হাওয়াটা রয়েছে, হাওয়াটা হালকা রয়েছে। সকালবেলা, আর খোলা আকাশ, মানে এই যে একটা কম্বিনেশন এবং একটা নিরিবিলি পরিবেশ। কেন বলা হয় সকালবেলায়? সন্ধ্যাবেলায় কিন্তু সবচেয়ে বেশি অক্সিজেন থাকে বাতাসে, কিন্তু সকালে কি হয়, পরিবেশটা অনেক নিরিবিলি থাকে। ওই ওই সময় নিজের সাথে নিজেকে কানেক্ট করা, নিজের সাথে নিজের কিছুক্ষণ কাটানো। আমি আমার সমস্ত স্টুডেন্টদের বলি, প্রতিদিন কিছু না হোক 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা, যেটুকু সময় পাও নিজের জন্য, সেইটুকু সময় তোমার নিজের, কাউকে দেবে না। সেই সময়টায় সে যে বাগান ভালোবাসে বাগান করলো, কেউ কবিতা লিখতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে বা শুনতে ভালোবাসে, যার যেটা ভালো লাগে, ওই নিজেকে কানেক্ট করা। তুমি এটা দারুণ বললে সত্যি। কিন্তু যাদের একটু প্রবলেম আছে তারা একটু মানে খুব, মানে আমি নিজেও দেখেছি খুব অস্বস্তি লাগছে, এক একদিন হয় না খুব বেচেনি যেটাকে বলে ভেতরে হচ্ছে। আমার তো ছোট্ট ব্যালকনিতে গাছ, গিয়ে একটু গাছগুলোকে হাত বোলালাম, একটু আদর করলাম, ওই যে খোলা হাওয়াটা আসছে ব্যালকনিতে, একটু দাঁড়ালে মনটা আপনা থেকেই ভালো হয়ে যায়, আকাশে দুটো তারা দেখা। তো এটা জাস্ট কানেক্ট করো নিজেকে, দেখবে সবাই নিজে এটা ফিল করতে পারবে। মানে এটা হচ্ছে ব্যাপার হচ্ছে, এই দেখো আজকে এক নম্বর আমাদের সংসারগুলো খুব ছোট ছোট হয়ে গেছে। সেই একদম। জন্যে আমরা এত লোককেও পাই না সব সময়। টেলিফোন ভালো এবং খারাপ দুটোই আছে, আমি শুধু খারাপ বলবো না, কারণ আজকে টেলিফোন না থাকলে আমরা এই লাইফটা করতে পারতাম না, টু বি ভেরি করতে পারছি। অনেস্ট। সো একদম। টেলিফোনের ভালো এবং খারাপ দিক আছে, এবার তুমি ভালোটা নিতে চাও না খারাপটা নিতে চাও সেটা কিন্তু তোমার ওপরে। আমরা সবাই অ্যাডাল্ট, সেই জন্য আমাদের সকলের আমরা সবাই জানি যে আমরা খারাপ ভালো কি নিতে চাই। এবার তুমি কন্টিনিউয়াসলি টেলিফোনে থাকতে চাও, অথবা জাস্ট টেলিফোনটাকে অ্যাজ আ ডিভাইস যেটা তোমার তোমার সঙ্গে তোমার লাভড ওয়ান্স বা তোমার বন্ধুদের বা তোমার নেটওয়ার্ককে তোমাকে কানেক্ট করে রাখতে চাই, তুমি সেটা রাখতে চাও, সেটা কমপ্লিটলি তোমার উপরে। তুমি সেটা ভালোও করতে পারো খারাপও করতে পারো, মানে খারাপ ইন দ্য সেন্স এক্সেস করতে পারো। হ্যাঁ। এবার রাইট। এই যে ইন্দ্রাণী বলল যে যারা গান শুনতে ভালোবাসে তারা গান শোনো বা গান করো, আমি এই কথাটা কানেক্ট করে এবং টেলিফোনটা কানেক্ট করে বলতে চাই যে যেহেতু যেটুকু নলেজ আমার আছে, তোমরা সবাই মোবাইল ফোন ইউজ করো আজকের দিনে, এটা মাইক্রোওয়েভ দিয়ে হয়, মানে মাইক্রোওয়েভের যে ওয়েভটা থাকে সেটা দিয়ে টেলিফোনই কানেক্টেড হয়। তার মানে এক রকমের সাউন্ড ওয়েভ, সাউন্ড বা শব্দ তরঙ্গ যেটা বাংলায় বলে, সেটা দিয়ে আমরা কথা বলতে পারি। এখন তো ডেটা প্যাকেটসও শুরু হয়ে গেছে যেখান থেকে তুমি ভিডিও করতে পারো, মানে চলমান ছবিও হয়। সো এই সাউন্ড ওয়েভের আমাদের লাইফে একটা এফেক্ট আছে। এটা কিন্তু মনে করো না যে এই যে মাঝে মাঝে কিছু হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড দেখবে যেখানে বলে যে
মোবাইল ফোন কানের কাছে রাখলে তোমার ব্রেন টিউমার হবে। এটা যখনই আমি পড়ি তখনই আমার মনে হয় যে যারা এটা লেখে তারা খুব ক্রিয়েটিভ। হুম, আমি Obviously, এটা আমাকে বলতেই হবে, মানে এটা আমাকে তাদেরকে দিতেই হবে যে এত রকম ক্রিয়েশন তারা করতে পারে যে মোবাইল ফোন কানে রাখলে পরে ব্রেন টিউমার হবে। ব্যাপার হচ্ছে যে ওই যে সাউন্ড ওয়েভস গুলো মোবাইল ফোনে আসে সেগুলো তোমার মাথায় ফ্রম ইয়োর মোবাইল ফোন ঢুকে যায় না, ওরম ভাবে রেডিয়েশন কোনো Right. জিনিসের হয় না। হ্যাঁ, হয় না। যদি হতো তাহলে আমরা এক্স রে করাতে পারতাম না হসপিটালে গিয়ে, হ্যাঁ না? আম, সেটাই। বা যাদের এমআরআই করতে দরকার পড়ে তারা করতে পারতো না। দ্যাট ইজ আ ফ্যাক্ট অফ মেডিকেল সায়েন্স বা সায়েন্স। Obviously, right. হাউএভার সাউন্ডের একটা এফেক্ট আমাদের জীবনে আছে, তার সেটা তুমি অনেক জায়গায় দেখতে পাবে। যেরকম ধরো আমরা যদি মন্দিরে যাই, মন্দিরে একটা বড় ঘন্টা কেন থাকে? তাই জন্যে ওটা তুমি মন্দিরে ঘন্টাটা বাজানোর যে একটা সাউন্ডের যে একটা একটা যে তরঙ্গ আসে, মানে সেটা যে তোমার চারিপাশে আছে, ওটা হচ্ছে তোমার পজিটিভ সাউন্ড। সেই পজিটিভ সাউন্ডটা আমাদের দরকার পড়ে। সেই জন্য যখন তুমি একটা গান শোনো যেটা তোমার পছন্দসই গান, সেটা তোমাকে ভালো ফিল কেন করায়? এই জন্যেই করায় বিকজ ওই সাউন্ডটা তোমার ভেতরে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করছে। তুমি তার সাথে তুমি তার সাথে গুনগুন করে গান গাইতে কেন শুরু করো? কোনো একটা সুর শুনলে বা হয়তো তোমার গানটা অনেকটা দূরে হচ্ছে, বিকজ দ্যাট সাউন্ড হ্যাজ আ পজিটিভ এফেক্ট অন ইউ। সেই জন্যে আমাদের কথা বলাটাও সেরকম হওয়া উচিত, বিকজ আমরা তো মানে আমাদের কথা বলাটাও তো সাউন্ড। সো 1 to 1 আমরা যখন কথা বলবো, সেটা পজিটিভ বলবো না নেগেটিভ বলবো, সেটা আমাদের সকলের চিন্তা করা উচিত। আমি এরকমও বলছি না যে রাগ করো না, ঝগড়া করো না, নিশ্চয়ই করো। ঝগড়া না করে থাকা যায় না। হাউএভার হাউএভার কথাগুলো চিন্তা করে বলো, ঝগড়া করে খুব কটু কথা বলো না। এইটা চিন্তা করো, যখন ঝগড়া করবে না মাথার পেছনে রাখবে কার সাথে ঝগড়া করছো বা কার সাথে আর্গুমেন্ট করছো। এবং যার সাথেই করো আর্গুমেন্ট, সে তোমার হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, ছেলে হোক, মেয়ে হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, বন্ধু হোক, অথবা কমপ্লিট স্ট্রেঞ্জার হোক, চেষ্টা করো যে রাগে এমন কথা বলে ফেলো না যেটা ফেরত নিতে পারবে না, কারণ তারও একটা ভাইব্রেশন আছে। হ্যাঁ না? আমি বলে দিলাম আমার যা মনে আসলো, সেরকম কথাটা তো আর ফেরত নিয়ে দিতে পারবে না, বলতে পারবে না ও আই এম সো সরি, আমি তোমাকে এটা মানে বলতে পারবে আই এম সো সরি, কিন্তু তার এফেক্টটা হবে না। সেই জন্যে মনে হয় আমার যে মোটামুটি আমরা যখন কথা বলি বা আমরা যখন আর্গুমেন্ট করি বা এরকম কিছু করি, একটু চিন্তা ভাবনা করে করা ভালো। যদি মনে হয়, আমি এটা আমার পার্সোনাল উদাহরণ তোমাদের দিচ্ছি, আমার যখন মনে হয় যে আমার খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে এবং আমি কন্ট্রোল করতে পারবো না নিজেকে, তখন আমি সেই জিনিসটা থেকে দূরে চলে যাই। মানে আই ডোন্ট এনগেজ ইন ইট। আমি সেই নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমি জানি যে আমার মাথাতে ওই গোটা জিনিসটা গুলিয়ে গেছে, আমি কোনো র্যাশনাল কথা বলতে পারবো না। সেই জন্যে আমার হাজব্যান্ডের সাথে যদি আমার ঝগড়া হয়, উইচ হয়, প্লিজ, ইটস নট দ্যাট হয় না, হয়, তখন উই কাইন্ড অফ গো টু সেপারেট রুমস অ্যান্ড দেন উই ডু থিংস। আমরা সে নিজেদের মতন আমরা নিজেরা সেটাকে ইয়ে করার চেষ্টা করি। যে আমি হয়তো আমার কম্পিউটারে বসে কোনো কাজ করলাম বা কোনো সিনেমা দেখলাম, ও খেলা দেখলো বা নিউজ দেখলো, সেটা যদি তখনকার মতো সর্টেড আউট হয় ভালো, যদি না সর্টেড আউট হয়, যতক্ষণ না সর্টেড আউট হচ্ছে ততক্ষণ উই ডোন্ট কাম ব্যাক, বিকজ তুমি তোমার রাগটা যদি না পড়ে যায় তো তুমি র্যাশনালি কথা বলতে পারবে না। একটা উপায় করতে পারো, যে তোমার হয়তো খুব রাগ হচ্ছে, তোমাকে সেই লোকটাকে গিয়ে বলতেই হবে যে না, আমাকে বলতেই হবে, মানে ইন্দ্রাণী এরকম একটা ব্যাপার। It happens sometimes, really. ইট অলওয়েজ হ্যাপেন্স, সকলের সাথে এটা হয় যে না, উফ, ও কথা না বলে চলে গেল, না বললে আমার মনে হচ্ছে মানে পেটের মধ্যে বুকের মধ্যে কিরকম হচ্ছে বলতে পারছি না। কিন্তু আমি জানি যে এই কথাগুলো বললে পরে আরো দক্ষযোগ্য বাঁধবে। তো তখন পেন ডাউন ইয়োর থটস, রাইট ডাউন ইয়োর থটস,
রাগ করে হোয়াটসঅ্যাপ করো না। এটা আমি, হ্যাঁ, তোমাদের অনেকের থেকে বড় এখানে তোমাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি, প্লিজ রাগ করে হোয়াটসঅ্যাপ করো না, খাতা কলমে লেখো। দেখবে যে খাতা কলমে যখন লিখবে রাগ করে, তখন রাগটা কমে যাবে। এটা কিন্তু ভীষণ দরকার। রাগ করে কাউকে হোয়াটসঅ্যাপ করো না, রাগ করে কাউকে ফোন করো না। হ্যাঁ, যখন রাগটা খুব বেড়ে যাবে তখন একটা কাগজ একটা কলম নেবে, নিয়ে লিখবে, দেখবে তোমার রাগ কমে যাবে। এটা কিন্তু একটা খুব এটা খুব ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড, যেটা আমরা অনেক সময় যখন কর্পোরেট ওয়ার্ল্ডে যখন আমরা ম্যানেজার্সদের ট্রেনিং দিই, বা ম্যানেজার্সদেরকে মানে লোকের সাথে, অন্য লোকের সাথে কাজ করার জন্যে এবং নিজেদের এনহ্যান্সমেন্ট করার জন্য ট্রেনিং দেওয়া হয়, তখন কিন্তু এটা একটা পার্টিকুলার জিনিস যেটা ওদেরকে শেখানো হয়, যে তোমার থট প্রসেসটা আগে লেখো, আগে লেখো, আগে লেখো। তুমি দেখবে, নিজেই দেখবে তুমি নিজেকে সেন্টার করতে পারছো। প্রথম মানে প্রথমে হয়তো তুমি এই আমাকে এই করেছে, এই করেছে, এই করেছে লিখবে, কিন্তু আস্তে আস্তে তুমি দেখবে তোমার লেখাটাও একটা একটা কোহারেন্ট লেখা হচ্ছে, একটা র্যাশনাল লিখতে শুরু করেছো। কারণ আজে বাজে লেখা অনেকক্ষণ ধরে সম্ভব নয়। হ্যাঁ, এটা আমি একটা ছোট্ট এরকম, এক্সাম্পল দিলাম। বলো। না এটা ঠিকই বলেছে। এরকম আমি মানে এখন বিভিন্ন ধরনের সলিউশন যারা ওই কি বলবো কাউন্সিলর যারা হয়, তারাও বলে তোমার যদি কোনো নেগেটিভ থটস আসছে বা কোনো নেগেটিভ চিন্তা আসছে বা তোমার মনে হচ্ছে কোনো কিছু একটা খারাপ হয়েছে, আমাদের হয় না মনের মধ্যে অনেক ধরনের মানে যেগুলো জমে থাকে নোংরা গুলো যেটাকে আমরা বলি, এই কতদিন আগে কারোর সাথে হয়তো ঝগড়া হয়েছিল কোনো বন্ধু বা কিছু, সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, সেটা আমার ভেতরে জমে রয়েছে, আমি ওটা বের করতে পারছি না। তো হাউ টু ক্লিন ইট, কিভাবে ক্লিন করবে ওটাকে, ওই পেন ডাউন করো, লিখে নাও, হাত দিয়ে পুরো লিখে কাগজটাকে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে অ্যাশটাকে ফেলে দাও, এই যে জিনিসটা ফ্লাশ আউট করে দাও, এই যে জিনিসটা বলা হয় এটাও কিন্তু ওই একই, ক্লিন হয়ে গেল তোমার যে, না হলে ওটা কিন্তু ওই ভেতরে জমে থেকে গ্যাংগ্রিন ঘা হয়ে ঘায়ে পরিণত হবে। এবং সেদিন মানে এখানে একটা খুব সুন্দর ঘটনা বলি, যে আমাদের, আমরা এই যে বলি না আমাদের, আমার জীবনে এত কষ্ট, ওর জীবন, ওর তো এত সুন্দর চলছে, আমরা কিন্তু সমস্ত কিছু পেছনের এই কর্ম থেকে নিয়ে আসছি, ঠিক আছে? আর আমাদের যে ছোট ছোট ইচ্ছে বা বাসনা, আহ, তার যেমন পজিটিভ, যদি ভাবো পজিটিভ দিক আছে, কিন্তু এই যে কারো উপর রাগ পুষে রাখা, এটা কিন্তু খুব বাজে জিনিস। মানে যতক্ষণ না ওটা তুমি রিলিজ করে দিচ্ছ, এটা কিন্তু তোমার জন্যই খুব ক্ষতিকর। সেদিন একটা ঘটনা শুনছিলাম, সত্যিকারের ঘটনা, মানে বৃন্দাবনের একটা ঘটনা। তো ওই এক সাধু ছিলেন, সাধু মানে বুঝতে পারছো, তারা তো কখনো জমা করে না কিচ্ছু, তাদের উইশ থাকে না, পুরো মানে একদমই মানে কি বলে সবকিছুই সংসার ত্যাগ করে শুধু ভগবানের কাছেই থাকে। কিন্তু তার যে উইশ ছিল একটা, মানে যে ভান্ডারা দেবে সাধুদেরকে, সে ভান্ডারা দেবে, সেই জন্য সে মানে যতটুকু পেয়েছে সেটা সে জমিয়ে রেখেছিল। তারপরে হঠাৎ করেই তার কাছে এসছে যে হচ্ছে এ করার জন্য, মানে মানে আমি এটা এই জন্য বলছি যে আমাদের এই যে জমে থাকাটা কি ধরনের, একটা যে কোনো সুপ্ত ইচ্ছে সেটা যদি পজিটিভ হয় তাহলেও যেমন ওটা কর্ম ক্রিয়েট করে দেয়, নেগেটিভ হলে তো আরোই খারাপ। তো তার কিন্তু পজিটিভ থট ছিল যে সে ভান্ডারা দেবে সাধুদেরকে। তো ইন দা মিন টাইম কি হয়েছে, অন্যান্য এক সাধুর দল এসছে, বললো আমরা হচ্ছে এতে যাবো, আরে বলো না, কেদার বদ্রীনাথ, তুমি যাবে? তখন ও ভাবলো ঠিক আছে চলো ঘুরেই আসি, এরকম একটা বড় দলের সাথে গেলে সুবিধাই হবে, ঠিক আছে ও বেরিয়ে গেছে। রাস্তায় গিয়ে ওর মনে হচ্ছে আমি তো ভান্ডারা দেবো বলে টাকাটা রেখেছি, এবার টাকাটা রাখা ছিল, গীতা ছিল ওর কাছে, একটা গীতার মধ্যে র্যাপ করে, গীতাগুলো বইকে খুব সুন্দরভাবে কাপড় দিয়ে র্যাপ করা হয়, দেখেছো নিশ্চয়ই, লাল কাপড় দিয়ে, তো র্যাপ করে রাখা ছিল, ও ওর মধ্যে ওই টাকাটা সঞ্চয় করে রেখেছিল। তো ওর মনে হলো আমি তো সবই করলাম, সবই ঠিক আছে, চলে তো এলাম, কিন্তু আমার ভান্ডারাটা গিয়ে দিতে হবে, এই ইচ্ছেটা ওর মনে রয়েছে। বদ্রীনাথ যাওয়ার পথেও এক্সপায়ার করে গেল রাস্তায়, মারা গেল। তারপরেই যা হয় সাধুদের যেরকম রিচুয়াল, সেইভাবে ওর সমস্ত শেষ কৃত্য সম্পন্ন করা হলো, সবকিছু করা হলো। তারপরে ওর শিষ্য এসে ঘরটা রুমটা পরিষ্কার করছে, পরিষ্কার করতে গিয়ে দেখলো গীতা রয়েছে, বললো বাহ, গুরুদেবের মানে একটাই সম্পত্তি গীতা, তো ঠিক আছে আমি ওই গীতাটা পড়বো। দিয়ে ও তার নিজের কাছে রেখেছে। রাত্রেবেলা ওই গুরুদেব মানে ওই যে সাধু ছিলেন উনি স্বপ্ন দেখছেন শিষ্যকে যে আমি, আমার ইচ্ছে ছিল ওর মধ্যে কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে আমি ভান্ডারা করবো, ওই গীতার মানে ওই
কাপড়টার মধ্যেই টাকাটা জড়ানো আছে। আর যেহেতু আমার ওই ইচ্ছেটা পূর্ণ হয়নি, আমি সেই জন্য সাপ জনিতে আমাকে জন্মগ্রহণ করতে হচ্ছে। আমি সাপ হয়ে গীতার মধ্যে ওই টাকাটাকে আগলানোর জন্যই রয়েছি। তো তুই আমাকে এই টাকাটা দিয়ে ভান্ডারা যতক্ষণ না দিবি ততক্ষণ আমি মুক্ত হতে পারবো না। এবং ও তখন মানে পরের দিন সকালে উঠে স্বপ্নের কথা অন্যান্যদের বললো, আরো যারা সাধু ছিল ওখানে। তো সবার সামনেই ও বললো, আমি সবার সামনেই আপনাদের সামনে গীতাটা খুলছি, যে সত্যি সত্যি সাপ হয়ে উনি বলেছেন আছেন কিনা। গীতাটা খোলা হলো, দেখা গেল ঠিক টাকাটার যেখানে রয়েছে সেখানে একটা ছোট্ট সাপ। ছোট্ট সাপ মানে ছোট্ট। এবং সবচেয়ে আশ্চর্য, যে কাপড়টা দিয়ে খুব ভালোভাবে গীতাটাকে বাঁধা ছিল, কোথাও কিন্তু কোনো ফুটো ছিল না, কোনো ফুটো ছিল না, খুব সুন্দর করে বাঁধা ছিল। কোথা থেকে সাপটা এসে ঢুকলো? তো সাপটা যখন বেরোলো কারো কোনো ক্ষতি করলো না, ওরা আস্তে করে সাপটাকে ধরে জঙ্গলে ছেড়ে এলো এবং ওই টাকাটা দিয়ে সাধু ভান্ডারা করলো। এবং সাধু ভান্ডারা করার পরে শিষ্যকে বললো যে থ্যাংক ইউ, তুই যে আমার সাধু ভান্ডারাটা করলি, আমার উইশটা ফুলফিল করে দিলি, এবার আমি মুক্ত হয়ে গেলাম, এবার আমি চলে যাচ্ছি। মানে এই যে একটা সুপ্ত বাসনা, ছোট্ট একটা বাসনা, পজিটিভ বাসনা, তা আমাদের ইচ্ছেগুলো এমন জিনিস, এই যে আমরা যে কারো উপর রেগে আছি তার প্রতি রিভেঞ্জ নেওয়ার একটা যে মেন্টালিটি, যখন কারোর সাথে তুমি যে বললে ঝগড়া হচ্ছে, যে ওই যে ভেতরে একটা মানে খুন্নাক যেটাকে হিন্দিতে বলে, যে খুব রাগ, ওকে ওমাকে এটা বলেছে, এইগুলো কিন্তু পুষে রাখাও ঠিক না, এটাকে রিলিজ করে দেওয়া সবচেয়ে বেস্ট হচ্ছে আইডিয়া। এই যে তুমি যেটা বললে, পেন ডাউন করে দেওয়া। না না, তুমি আমার আইডিয়া শোনো। আমি তো লোকের ওপরে রেগে যাই, তারপর আমি ভুলে যাই। এবার ঝগড়া যখন হয় তখন কেউ আমাকে হয়তো বলছে কবে বলেছি আমি এরকম, আমি তো মনে মনে ভাবছি কবে যেন বললো, ভুলে গেছে তো, মনেই থাকে না কবে। মানে দেখো, খুব ভালো। মানে ঝগড়া করতে গেলে তো সব কিছু, মানে আমি অনেককে দেখেছি তারা বেশ ডেট, সাল, তারিখ সব কিছু মনে রাখতে পারে। আমার তো মন থেকেই বেরিয়ে যায়। আমি কিছুতেই মনে করতে পারছি, আমি মানে আমার মনে হচ্ছে যে হ্যাঁ বলেছে, বাট ওকে কবে বলেছে মনে নেই, এটা ঝগড়া করতে পারবো না এটা নিয়ে। আর আর সবচেয়ে আরো একটা মজার ব্যাপার, এই যারা পুরোনো কথা জমিয়ে রাখে না, খুব মনে রাখে, তাদের হাঁটু ব্যথা হয়। এটা কিন্তু সবাই একটু খেয়াল রাখবে, যারা হাঁটু ব্যথা হচ্ছে, মানে পুরোনো কথা জমে আছে। আমাদের নেচারোপ্যাথি শেয়ার শেখা, মানে উনি এগুলো নিয়ে রিসার্চ করতেন। তো উনি খুব মজার মজার বলতেন, এরকম বিভিন্ন রোগের সাথে বলতেন, যে হাজবেন্ড, মানে ও হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যদি ভালো না হয় সেখানে সুগার হয়, বিশেষ করে যেটা টাইপ 2 সুগার, যেটা বাই জেনেটিক আসছে ওটা না। তো স্যার এরকম খুব সুন্দর সুন্দর বলতেন। এবং সত্যি আমি আমার জীবনে আমি স্যারের যে কথাগুলো যখন মিলিয়ে দেখি, সত্যি তাদের সেই রোগটাই রয়েছে। মানে ঠিক এই মানে ওই যে বললাম প্রথমে, মনে আসে রোগটা, তারপরে বাইরে ওটা হয়, শো করে। তো সেই জিনিসটা আমার তো মাথায়, মানে আমি তো মাথায়, প্রথম কথা লোকে আমার ওপরে কি বলছে বা তার উপরে আমি রিভেঞ্জ নেবো বা রাগ করব, একদম। বড্ড কাজ আমার শুনেই মনে হয় ওরে বাবা, অনেক কাজ, ভীষণ ভীষণ বড় কাজ। ছেড়ে দে ভাই, ভুলে যা, ফরগেট ইট, ভুলে যা। নো সিরিয়াসলি আমি সবাইকে বলি, এবং সত্যি কথা, আমার আশেপাশে তুমি যাকে দেখবে তাদেরকে জিজ্ঞেস করো, অনেকে উপকৃত হয়েছে। আমি তো বলি যে বিনা ভাড়ায় আমি তোমাকে আমার মাথায় থাকতে দেব না। একদম একদম, খুব খুব সত্যি কথা। হ্যাঁ, উইদাউট গিভিং মি রেন্ট তুমি আমার মাথায় থাকতে পারবে না। সেই জন্যে নো রিভেঞ্জ ভাই। ও যা, তুমি আমাকে যদি খারাপ বলো ভালো বলো, আমার সাথে আমাকে যদি পছন্দ না করো, করবে না, আমার এরকম কোনো উইশ নেই যে আমি মিস পপুলারিটি বা মিসেস পপুলারিটি হব। কারণ আমি খুব ভালো করে জানি যে 4জন লোক আমায় পছন্দ করলে 5জন লোক নাও করতে পারে। আই এম ভেরি ওপেন টু দ্যাট, আই এম ভেরি ওপেন টু দ্যাট রিয়ালিটি। তো সেই জন্য আমার কিচ্ছু যায় আসে না, এবং আমি তোমার সাথে গিয়ে ঝগড়া, রেসপন্সিবিলিটি নিজের, আমি অন্যকে কেন অ্যালাউ করবো? হ্যাঁ তুমি আমাকে দুঃখ দেওয়ার কে হে, সেইটাই ব্যাপার না হ্যাঁ, সবচেয়ে বড় কথা। আর মানে তুমি রেন্ট ফ্রি আমার মাথায় থাকবে, আমি তোমার কথা চিন্তা করব, ভাববো তোমায় কি করে রিভেঞ্জ নিতে হয়। অত ভাই, কত সময় অত নেই। আমার সময় নেই, বা তোমাকে দিতে পারবো না। একদম অত আমি কাউকে ইম্পর্টেন্স দিতে চাই না। আর আমার মাথাটা ছোট, বুদ্ধি কম, সেই জন্য অবভিয়াসলি যেটুকু আছে সেইটুকু নিজের চালানোর জন্য লাগবে।
আচ্ছা তোমরা সবাই একটু বলো, আমরা তো গল্প করছি, তোমাদের কেমন লাগছে সেটা বলো হ্যাঁ একটুখানি। প্লিজ, এই যে এখন কি সুচরিতা বলেছে, আমি তো রাগ করে হোয়াটসঅ্যাপ করি, যতক্ষণ না বলতে পারবো শান্তি নেই, আবার বক বক করতে গিয়ে আসল ব্যাপারটা ভুলে গিয়ে হাবি জাবি বকি, তখন অত লেখার কথা মনে মনে আসে না। এবার থেকে একটু মনে করে করবে। সুদীপ্তা বলেছে গুড অ্যাডভাইস, মুক্তা বলছে ওই অবভিয়াসলি রাগ প্রায় হয়। এবার সকলে বলো। আচ্ছা, সুচরিতা গাছের হাত দিয়ে বুলিয়ে দেয়। ভেরি গুড। তোমরা এবার একটু প্লিজ বলো তোমাদের ভালো লাগছে খারাপ লাগছে, তোমরা পালিয়ে গেছো আছো, আমরা তো কিছু বুঝতে পারছি না। সামবডি রাইট আ কমেন্ট। আমরা তো নিজেদের মধ্যে ব্যাক 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 করে গেলাম, দেখো না চিন্তা ভাবনা না করে। আরো একটা জিনিস আছে, সেই আমরা তো আজকে গল্প করতেই এসেছি, আশা করি সবার ভালো লাগবে, এনজয় করবে। আরেকটা জিনিস আমি খুব ভাবি, মানে আমার এটা মনে হয় যে আমি সারাদিন নেগেটিভ চিন্তা করছি, সারাদিন নেগেটিভ কিছু ভাবছি, তারপরে এই ধরো মানে পেপারে যেটা হয় সমস্ত খবরগুলো নেগেটিভ থাকে, বা নিউজ যখন দেখছে টিভিতে সবটাই নেগেটিভ। আর আমি ভাববো আমার লাইফে পজিটিভ হবে কি করে, আমি যেটা খাবো সেটাই তো আমার শরীরে পুষ্টি দেবে, আমি যদি ভালো খাই। এবং সবচেয়ে মজার জিনিস, আমরা 5টা ইন্দ্রিয় দিয়ে খাই, এটা আমরা কেউ বুঝি না, আমরা ভাবি যে শুধু আমরা মানে মুখ দিয়ে খাই, না আমি যে চোখে দেখছি, আমি যে কানে শুনছি, এগুলো সব আমার শরীরে পুষ্টির জন্য কাজ করছে। মানে কিছু কিছু মহাপুরুষরা লিটারেলি ওনারা খান না, একদমই খান না, এটা বিষয় জানে ভালো করে, কিছুই মানে বাহ্যিক কোনো আহার যে খাদ্যদ্রব্য সেটা খান না, তাহলে হাউ দি সার্ভাইভ। এবং ওনারাই সবচেয়ে বেশি দিন বেঁচে থাকেন এবং সুস্থ শরীরে কিভাবে, এই যে পঞ্চতত্ত্ব থেকে খাবার নেওয়া। তো এই যে আমি কানে শুনছি, আমি যদি ভালো কথা শুনি আমার নিশ্চয়ই মনটা ভালো থাকবে, মন ভালো থাকলে আমার সবকিছুই ভালো ভালো লাগবে। আর যখনই আমি কানে খারাপ শুনছি বা আমি চোখে খারাপ দেখছি, আমি কি করে এক্সপেক্ট করব যে আমি ভালো সবকিছু আমার সাথে হবে। এই জিনিসটা কিন্তু আমি এখন দেখি মানুষের খুব ট্রেন্ড, মানে মানে যখন এই লকডাউন স্টার্ট হয়েছিল, আহ, তখন এটা খুব মানে এই যে আমাদের ভূতের গল্পে আমরা শুনেছি, হ্যাঁ আমি যে খুব একদম ধোয়া তুলসী পাতা তা নয়, আমিও শুনেছি, ব্যাপারটা এনজয় করেছি, বাট ফর সাম টাইম, নট অল দ্য টাইম। সব সময় না, সেটা নয়। এই জিনিসটা না আমাদের নিজেদের একটু ভাবা উচিত, আমরা কি নিয়ে থাকবো, আমরা কি চাইছি জীবনে, আমাদের জীবনে আমরা চাইছি পজিটিভ হোক, কিন্তু আমি সবসময় ভাবছি বা শুনছি বা দেখছি নেগেটিভ জিনিসগুলো, সেটা তো দুটো তো একসাথে হয় না। ওই জন্য ব্যালেন্স, যেটা দিশা খুব ভালো করে, এটা আমি দিশার সামনে মানে সত্যি এটা আমার সব সময় আমার মনে হয়, ও যখন স্টোরি বলে ও কিভাবে কাট অফ করে দেয় মাইন্ডটাকে। আমি কিন্তু বিশাল কিছু কিছু স্টোরি এত মানে কি বলবো আমার আমার ভেতরে এত ইম্প্যাক্ট করে যে আমি শুনতে পারি না ওর এই লাস্ট টাইমই যে হয়েছিল, ও যে স্টোরি গুলো বলেছিল, বাট বিশা ইজ সো মাচ স্ট্রং। এবং এটার জন্য আমি বলবো ওর মেডিটেশন, ও বলুক না বলুক ও খুব ভালো মেডিটেট করতে পারে। দ্যাটস ওয়াই শি ক্যান সুইচ অফ অ্যান্ড সুইচ অন, যখন যেখানে দরকার ও নিজেকে সুইচ অফ করে নিতে পারে, আবার সুইচ অনও করে নিতে পারে। এই জিনিসটা কিন্তু প্রত্যেকের দরকার, আমরা যদি পারি আমরা কিন্তু তাহলে সে নেগেটিভ যাই হোক না কেন কোনো কিছু ইম্প্যাক্ট করবে না নিজের না শরীরে, আমার এটা না, মনে হয়। সুইচ অফ নয়, বাট ওই যে বললাম আমি সিরিয়াসলি ভুলে যাই জিনিস, ইন দ্য সেন্স আমি চেষ্টা করি না, মানে আমি ওটা নিজেকে ট্রেন করেছি যাতে আমি ওই জিনিসটাকে টার্ন অফ করতে পারি। আমার দেখো, সত্যি কথা বলতে কি আমি নিউজ দেখি না, খবরের কাগজও পড়ি না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কতগুলো খুন জখম হয়েছে বা কোথায় বম ব্লাস্ট হয়েছে, সরি, নট মাই কাপ অফ টি, আমি পারবো না। তো আমি আমি দায়িত্বটা আমার হাজবেন্ডকে দিয়েছি যে খুঁজে টুজে ভালো কোনো খবর পেলে হি উইল শেয়ার উইথ মি। তো ও হচ্ছে আমার খাবরি লাল, আর আমার ছেলে যদি কোনো ভালো খবর থাকে আমাকে দেয়, বাদ বাকি আই ডোন্ট ওয়ান্ট টু নো উইয়ার্ড খবর। হাউএভার এই যেহেতু যেহেতু আমি স্টোরি টেলার, যেহেতু আমি একটা হরার জনরা নিয়ে কাজ করছি, মানে লৌকিক অলৌকিক নিয়ে কাজ করছি, আম, দৈবিক নিয়ে কাজ করছি, ভূতের গল্প নিয়ে কাজ করছি, তো এই জন্য আমাকে রিসার্চ করতে হয়, জানতে হয়, শুনতে হয়, লোকের সঙ্গে কথা বলতে হয়। সেটাতে আমি সেটাকে সিরিয়াসলি নিই না, বুঝেছো? আমি গোটা জিনিসটা শুনি, শুনে আমি সেটাকে গল্প বানাই। যখন আমি ট্রু ক্রাইম শুনি, ইফ আই লেট ইট অ্যাফেক্ট মি, তাহলে পরে আমি গল্পটা তোমাদেরকে বলতে পারবো না। একদম। হ্যাঁ,
তো আমি শুনি গল্পটাকে, র্যাশনালি শুনি, শুনে গল্পটাকে নিজের মতো করে তোমাদেরকে বলি, কিন্তু আই অ্যাম দেয়ার আফটার আই গো ব্যাক টু ডুইং সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। মানে আমার লাইফ শেষ হয়ে যাওয়ার পরে আমি কখনো ওই গল্পটা আবার শুনবো না, আমি তারপরে অন্য কিছু করব, হয় গান শুনবো, নয় কোনো একটা মজার সিনেমা দেখবো বা একটা বই পড়বো। সো মাই মাইন্ড উইল গো ব্যাক দেয়ার। এই ওই 1 ঘন্টা আমি নিজেকে ওই গল্পটার মধ্যে রাখি, একদম। ঠিক আছে? সো বেসিক্যালি আমার মনে হয় যে যদি নিজের মানে একটু নিজের ভেতরে দেখতে হবে। সব শক্তি আছে আমাদের মধ্যে, সমস্ত রকম শক্তি আছে, ইটস নট দ্যাট উই ডোন্ট হ্যাভ ইট। আমাদেরকে নিজেদের মধ্যে সেটাকে দেখতে হবে যে তোমার মধ্যে অনেকটা শক্তি আছে, ইউ আর ভেরি স্ট্রং। নিজেকে রোজ বলো, নিজেকে বলো যে তুমি তুমি জীবনে অনেক কিছু করো যেটা তুমি রিয়েলাইজই করো না। ধরো তুমি সংসার চালাচ্ছ, বা তুমি চাকরি করছো সংসার চালাচ্ছ, অথবা তুমি একটা জীবন যুদ্ধের মধ্যে আছো, বা তোমার জীবনে কিছু এমন জিনিস হয়েছে যেগুলো ভালো নয়, খারাপ হয়েছে, ইউ হ্যাভ হ্যাড আ টাফ লাইফ, উইচ মিনস তুমি সেটাকে পেরিয়ে এসছো, যার মানে তোমার একটা বেসিক আইডিয়া, একটা বেসিক এক্সপিরিয়েন্স, একটা বেসিক এক্সপিরিয়েন্সের থেকে বেশি হয়েছে। তো সেটাকে তুমি কেন, সেটাকে তুমি ভালোভাবে দেখো, সেটাকে তুমি মনে করো যে সেটাই তোমার শক্তি, সেটাই তোমার স্ট্রেংথ, তার থেকে তুমি পজিটিভিটি পাবে। আমার তাই মনে হয় যে ধরো আমার সাথে যদি কিছু খারাপ হয়, আমি সেটা নিয়ে বসে থাকতে পারি, অথবা আমি তার থেকে শিখতে পারি যে হ্যাঁ এটা হয়েছিল, এর থেকে আমি এই ভালো জিনিস করতে পারি। ইটস কমপ্লিটলি আপ টু আস। একদম। বিফোর ইউ গো, বিফোর তুমি তোমার দিকে যাচ্ছি, ইন্দ্রাণী মুক্তা বলছে ভালো লাগছে, সোনালিদি বলেছে আছে, দারুণ লাগছে সুচরিতা। আচ্ছা, সোনালিদির খুব চিন্তা হয়েছে হাঁটু নিয়ে তোমার কথা শোনার পরে। বেচারি পা ভেঙে পড়ে আছে সেখানে সোনালিদি, বিকজ তোমার পা ভেঙে গেছিল, তোমার সমস্ত সব চাপ বেরিয়ে গেছে, সেটা তোমার সাথে হাঁটুর কোনো ইয়ে নেই। না না, যদি কোনো পুরনো কষ্ট থাকে সেগুলো রিলিজ করে দাও, রিলিজ করে দাও, তাহলে পরে আর হাঁটুর ব্যথা থাকবে না। সুচরিতা বলছে যে আমার বাবা বলতেন অলওয়েজ কাগজের ফ্রন্ট পেজে ভালো খবর ছাপতে হয়, যাতে সকালে উঠে মানুষের মন ভালো হয়। না রে, সকালে কাগজের ফার্স্ট পেজে, শোনো আমি তোমাদেরকে বলছি, আমি যখন মিডিয়াতে কাজ করেছি, যখন লোকে মানে পাবলিক রিলেশনসে কাজ করেছি, তখন সকলে বলতো যে টাইমস অফ ইন্ডিয়াকে প্রথম পাতাতে আমাদের ছবি আসা উচিত, খবর আসা উচিত, তাদের মনে হতো। আমি তাদেরকে বলতাম দেখুন দাদা বা ভাই, বা ভাই বলতাম না অবভিয়াসলি, কোম্পানিতে তো ভাই দাদা বলা যাবে না, বাট বুঝে নাও তোমরা, স্বরের জায়গায় ওটা ভাই দাদা করে নাও, যে দুটো কাজ করলে পরে ফ্রন্ট পেজে আপনার ছবি আসবে, আনটিল অ্যান্ড আনলেস ইউ আর আ মিনিস্টার অর সামথিং। এক, যদি আপনি খুন হয়ে যান, আর দুই, আপনি যদি কাউকে খুন করেন, তাহলে গ্যারান্টি আমাদের কিছু করতে হবে না, এমনিতেই ফ্রন্ট পেজে আপনার ছবি চলে। গ্রেট আইডিয়া রিয়েলি। প্রথম দিন যখন আমি এটা বলেছিলাম ক্লায়েন্ট মিটিংয়ে গিয়ে, আমার বস না আমার দিকে তাকিয়েছিল খানিকক্ষণ, তারপর বেরিয়ে আসার পরে আমাকে বললো যে কি বলছো তুমি মিটিংয়ে। আলাম এক্সপেকটেশন সেট করে দিলাম না। ও বলছে টাইমস অফ ইন্ডিয়াতে ওর ছবি ছাপাতে হবে, তো ছবি ছাপানো যাবে, হয় ওকে খুন করতে হবে না কাউকে, নাহলে ও আমাকে, নাহলে আমার মানে নিজে খুন হয়ে যাবে, দুটোর মধ্যে একটা এক্সপেকটেশন সেট করে দাও, যে তাছাড়া সম্ভব নয় না, লোকের অনেক এক্সপেকটেশন থাকে। তো এরকম ধরনের এক্সপেকটেশন সেট করতে হবে। মানে আমার আমার জীবনে এরকম ওর অনেক রকম এরকম কেস হয়েছে। একটা বলে নিয়ে আমি আই উইল লিভ দ্য ফ্লোর টু ইন্দ্রাণী, সরি। তো আমি এরকম একটা মিটিংয়ে বসেছি, সব মানে আমাদের আমাদের গোটা টিম, এটা এটা বেশ, তখন আমি অন্য একটা জায়গায় কাজ করি, একটা লোক দেখা করতে এসছে আমার বসের সাথে, এবং আমি জানি যে ও যে কারণে এসছে সেই কারণে ওকে আমার সাথে কাজ করতে হবে, কারণ সেটা আমার ডিপার্টমেন্ট। তো তখন তা আমার এরকম সবাই মানে বস বসেছে এখানে, ধরো আমি এখানে আমার বস, আমি তার পাশে উনি বসেছেন, আমরা আমরা এবার টেবিলের চারিপাশে বলে বসেছি, এবং বস কিন্তু সকলের সাথে আলাপ করে দিয়েছে যে এটা করে এই ডিপার্টমেন্ট এই। লোকটা কারোর সাথে কোনো রকম হা করলো না, ও শুধু বসের সাথে কথা বলবে, ও আর কারুকে কথা বলবে না, ঠিক আছে? এবার কথা টথা বলছে, আমরা সবাই শুনছি, মানে কথা টথা শেষ হয়ে গেছে, কারণ জানি যে তারপরে আসবে। তো কথা শেষ হওয়ার পরে যথারীতি বস বললেন যে এইটা কিন্তু বিশালাক্ষী করবে, আপনি ওর সাথে কার্ড এক্সচেঞ্জ করে নিন, ও
ওই এটার রেসপন্সিবল। তখন উনি নড়ে চড়ে বসলেন, দেখলেন যে এখানে তো চিড়ে ভিড়ছে না, চিড়েটা আমাকে ওরার সাথে ভেজাতে হবে। তো উনি তখন আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, হ্যালো ক্যান আই হ্যাভ ইয়োর নেম, এক্স্যাক্টলি এই ইংরেজি কথাটা বলেছিলেন, হ্যালো ক্যান আই হ্যাভ ইয়োর নেম। তখন আমি এরম করে বসেছিলাম, আমি ওনার দিকে তাকিয়ে বললাম, নো, আই লাইক মাই নেম, আই উইল নট গিভ ইট টু ইউ। Great. It is so beautiful answer. এবার যারা আমার জুনিয়ররা যারা বসছিল তারা সকলেই করছে। ভদ্রলোক ভদ্রলোক আমার দিকে তাকে এরকম করছিলেন। তারপরে আমার বস বললেন, আমি দিয়ে দেবো ওর ওর ফোন নাম্বার আর নামটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তারপরে বেরিয়ে এসে আমাকে বলছে যে হোয়াট ইজ দিস বিশা, তোমাকে নাম জিজ্ঞেস করেছে। আমি বললাম না, নাম জিজ্ঞেস করেনি। উনি আমায় বলেছিলেন ক্যান আই হ্যাভ ইয়োর নেম, হি কান্ট হ্যাভ মাই নেম, আই লাইক মাই নেম, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ মাই নেম টু এনিবডি। উনি বললেন না না, ওহো, এনিওয়ে ভুলে যাও, আমি নামটা দিয়ে দেবো ওনাকে। সো I am a little like this, you know. I'm not a very nice person sometimes, but No, this is sense of humor. This is very good sense of humor. আর এটা দরকার লাইফে সবসময়। ওই ফিকি চায় বলে না, ওই ফিকি চায় ভাল লাগে, এটা মাঝে মাঝে একটু চিনি না দিলে ভাল লাগে না, টেস্ট আসে না, সেটাই। হ্যাঁ মানে ওনাকে তো আমি বলতে পারছি না যে এতক্ষণ ধরে আপনাকে এটাই বলা হচ্ছিল যে দাদা ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে, আমার সাথেই কথা বলুন। তো এখন যখন বলছেন না, তখন আপনাকে আমি আমার নাম কেন দেবো? দেবো না আমার নাম, যান আপনি বাড়িতে। হুম। জীবনে চাইল্ডিশ, এটা একটা ওয়ান কাইন্ড অফ চাইল্ডিশ ব্যাপার না, তুমি যেটা বললে আমি কেন দেবো, ঠিকই তো। এই যে ছোট বাচ্চাদের মধ্যে জিনটা, এটা কিন্তু খুব ভালো জিনিস। আমাদের এই নিজের ভেতরে একটা শিশুকে সব সময় রেখে দেওয়াটা কিন্তু ভীষণ দরকার, তাহলে কিন্তু আমরা খুব হ্যাপি থাকবো। ছোট ছোট জিনিসে শিশুরা যেমন এনজয় করে, ছোট ছোট জিনিসে তারা তাদের মানে কি বলে, তাদের সমস্ত কিছু তারা, মা যদি একটা ছোট্ট মানে ভালো খাবার দিয়েছে, মা থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই যে গ্র্যাটিটিউড বলো বা সবকিছু ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাওয়া। আমি মানে বিশ্বাস করে এই জিনিসটা হয়তো এই যে বিষয়টা মানে স্টার্ট করেছিল মিরাকল দিয়ে। আমি আমার জীবনে আমি বলছি আমার কখন আনন্দ লাগে, আমার গ্যাসে দুধটা বসানো আছে, হয়তো খুব তাড়াহুড়োতে কাজ করছি, একসাথে দুটো তিনটে মানে তিনটে গ্যাস জ্বলছে, আমি যখন দুধটা উতলে গেছে তখনই যদি আমি গ্যাসটা যদি দেখে নিই আর বন্ধ করে দিই, আই এম সো মাচ হ্যাপি অ্যান্ড আই এম দ্যাট টাইম আই এম ভেরি মাচ গ্রেটফুল। এবং আমার মনে হয় ইট ইজ মিরাকল, ওই যে দুধটা পড়লো না, আমার কাজটা বাড়লো না, ইটস আ মিরাকল। ঠিক এক্সাক্ট ওই টাইমে কেন আমি দেখলাম, তার মানে এটা আমার সাথে মিরাকল হলো। ছোট্ট ছোট্ট জিনিসে মানে প্রতিদিন আমার সাথে এরকম কিছু না কিছু হয়, আর আমার বর বলে তুই তো এতেই খুশি থাকিস। আমি বলি হ্যাঁ অবশ্যই, এই ছোট্ট ছোট্ট মিরাকল গুলো জীবনে হয় বলেই আমি সত্যি খুব এনজয় করি, ভীষণ এনজয় করি। মানে ছোট্ট ছোট্ট জিনিস, যেটা মানে আমি হয়তো চাইছি আমার যোগা ক্লাস, যেদিন হয়তো আমার খুব মানে ইচ্ছে করছে না, সকালে 6টায় ক্লাস আছে, ইচ্ছে হচ্ছে না আজকে ক্লাসটা নিতে, কিন্তু আমি যদি বলি সামনে থেকে খুব বাজে ব্যাপারটা হয়ে যাবে, আমি চাইছি আমার স্টুডেন্টরা বলে দিক আজকে ক্লাস করতে ইচ্ছে করছে না ম্যাম, কিছু না কিছু সেদিন ওইটা হবেই। ইভেন টুডে আজকে সকালেও হয়েছে, আজকে ভোট দিতে যাওয়ার ছিল, তো আমি ভাবছি আজকে আবার ক্লাস নিতে হবে, তারপরে আবার উঠে আবার সব কাজ সেরে ভোট দিতে হবে। সকালবেলা ঠিক আমি উঠেছি 6:45 সময়, মেসেজ এসছে मैम आज मैंने लेट उठा है तो आज हम क्लास नहीं करेंगे। আমি आई एम सो मच हैप्पी, মানে ওই মুহূর্তে আমার মনে চায় মানে হাতে স্বর্গ পেয়ে গেছি। না না, এরকম এরকম ছোট ছোট জিনিস খুব দরকার না, ডেলি লাইফে খুব দরকার। ধরো তুমি যেরকম বলছো সেরকম হয়তো এরকম আছে যে কি বলবো ঠিক মানে কোনো লোকের কারুর হয়তো, আমি এমনি কেউ মনে করো না যে আমি সাংঘাতিক রকমের বাজে লোক বাড়িতে কেউ আসুক চাই না, বাট এমন হয়তো কারুর আসার কথা আছে যে আমার তাকে তখন এন্টারটেন করতে ইচ্ছে করছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তো আমার বাড়িতে 4টে কুকুর আছে, হ্যাঁ, এবার কেউ যদি বাড়িতে আসে, সকলে তো কুকুরের সঙ্গে ইকুয়ালি ফ্রেন্ডলি নয়, এবং তা অনেকে কমফোর্টেবলও নয়। এবং 4টে কুকুর, একটা হলে তাও একটা ব্যাপার ছিল, 4টে কুকুর, তার মধ্যে 3টে অ্যালসেশিয়ান বড় বড় কুকুর। সো অনেকেই ভয় পায়, এবং আমার কুকুররা ভালো কুকুর নয়, এটা এটাও এটাও আমি বলে রাখছি।
হ্যাঁ, কারণ মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। তাদের মধ্যে একজন তাদের মধ্যে একজন আছে যাকে আমরা ডিসিপ্লিন করতে পারিনি। এটা আমাদের ফেলিয়ার। ওর কোনো দোষ নেই, ও কুকুরের মতনই থাকবে। যাই হোক, তো সো আমি জেনারেলি কি কি করা হয় যে কেউ যদি আসে তাহলে পরে যেহেতু আমাদের দুটো বাড়ি পাশাপাশি, আহ, ওদেরকে অন্য বাড়িতে শিফট করে দেওয়া হয়। হ্যাঁ, যাতে লোকে কমফোর্টেবল থাকতে পারে। নয়তো এমন চিৎকার চেঁচামেচি হুড়োহুড়ি মারামারি করবে যে লোকের ওখানে হয়তো কেউ অজ্ঞান টজ্ঞান হয়ে গেল, মানে মেডিকেল এমার্জেন্সি হতে পারে। সো আমার হয়তো সেদিনকে মনে হচ্ছে যে উফ, আজকে আমার ভাল লাগছে না। আর মানে এমনিতেও ওদেরকে ওই বাড়িতে দিলে ওরা একটু অসন্তুষ্ট হয়। তারপরে লোকজন আসবে মানে একটু তো নিজেকে ঠিক করতে হবে, সাজগোজ করতে হবে, একটু বসে বসে হাজাতে হবে, কথা বলতে হবে, একটু রান্না বান্না বেশি করতে হবে, বা সরি, মাঝে মাঝে মনে হয়, মানে মাঝে মাঝে মনে হয় যে না, একটু আজকে একটু ব্যাস বসে একটা সিনেমা দেখবো বা একটা বই পড়বো, বা জেনারেলি ল্যাদ খাবো, কিছু করবো না। বিশ্বাস করো, মানে আমি এরকম না যে আমি ভগবান বলছি যে এ ভগবান মধুসূদন তুমি আমার বিয়েতে এসো, যে না পাঠিও না, আমার তোমার মতো না, আমি ওটাকে মনে মনে করি যে মনে মনে যদি চলে। কিছু হয়, যদি কিছু হয়, অ্যান্ড ইট হ্যাপেন্স দ্যাট ফোন এসে যায় আজকে আমি আসতে পারছি না, আমি লাইক ডুড, এটাই আমি চাইছিলাম। মানে মুখে বলছে "ইস, তুমি আসতে পারছো না মানে না, মুখে মুখে বলছে না, আমি সব প্রিপারেশন করছি, কিন্তু মানে খাওয়ার দাওয়ার যা করতে হবে প্রিপারেশন করে সেটা রাখছি, করতেই হবে প্লেট স্বাভাবিক, ফ্লেট হ্যাঁ বার হ্যাঁ করে রেডি টেডি হ্যাঁ। করে রাখছি, সব কিছু করছি, কি পরবো ঠিক করে রাখছি, এটা মুখটাকে বেঁকিয়ে বাট করছি। কিন্তু মানে মনের ভেতরে একটা সুপ্ত বাসনা বা ইচ্ছে আছে, ওটা ও ওপরের তলায় যিনি থাকেন তিনি শুনে নেন কথাবার্তা। আর এই কুকুরদের বললে, কুকুরদের একটা ওদের আমি দেখেছি মানে ভালো মানুষ হলে কুকুররা কিন্তু চুপচাপই থাকে, ওরা কিন্তু কিচ্ছু বলে না। মানে তুমি বা যদি চিৎকারও করে হয়তো ও আদর খাওয়ার জন্য, তুমি একটু ওর মাথায় হাত বুলিয়ে দাও, একটু আদর করে দাও, ব্যাস ও কিন্তু চুপ হয়ে যায়, আমি এটা দেখেছি। এবার যদি তুমি ভয় পাও দৌড়ো তাহলে কিন্তু চিৎকার করবে, বা ওরাও সেন্স করতে পারে কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ, সেই জন্য চিৎকার করে। এটা তুমি ভালো বুঝবে। হুম। না, মানে একজন আছে যে ভালো খারাপ বুঝতে পারে কিনা আমি জানি না, কারণ আমার বাড়িতে আজকে প্রায় 20 বছর ধরে একজন আসছেন যিনি আমার মালিজি। তিনি অত্যন্ত নিরীহ একজন ব্যক্তি। তাকে দেখলে তাকে দেখলে যে কেন ও রেগে যায় এবং চিৎকার করে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। অন্য কোনো কুকুরের সাথে কোনো দিন মালিজির প্রবলেম ছিল না। আমি জানি ওটা হচ্ছে কর্মফল, মানে মালিজি আর ওর কোনো মানে পূর্ব কর্ম জন্মে ছিল কিছু একটা এই ছিল। হ্যাঁ, কিছু পাস্ট লাইফ পাস্ট লাইফ করে রিগ্রেশন করলে বোঝা যাবে যে এটা কি ব্যাপার। গ্রেট গ্রেট। হ্যাঁ, কারণ ও মানে মালিজি ইজ আ ভেরি নাইস পারসন। উনি ও খুব ভালো, উঁচু গলায় কথা বলে না, নিরীহ একটা খুব শান্তশিষ্ট একটা লোক। হ্যাঁ, ও মাঝে মাঝে বলে, ওকেও মাঝে মাঝে বলে যে তুই কেন আমার সাথে এরকম করিস, তুই কিউ কর রা হ্যায় মেরে সাথ ऐसे, এরকম করে বলেও। তাতে চুপও হয়ে যায়, কিন্তু ইটস নট দ্যাট সবসময় চিৎকার করছে, কিন্তু যখন পেছনের দিকে কাজ করছে তখন পেছনে গিয়ে চিৎকার করে, যখন সামনের দিকে কাজ করছে তখন সামনে এসে চিৎকার করে, চিৎকারটা করবে। সো আমাকে সুচরিতা জিজ্ঞেস করছে আমি কোনোদিন দিল্লি গেলে তোমার ডগিদের সাথে দেখা করব, যাব, ঢুকতে দেবে তো? আমার ঢুকতে দিতে কোনো অসুবিধা নেই সুচরিতা। আমি তো চাই আমার কুকুরদের সঙ্গে সকলে বন্ধুত্ব করুক। তুমি যদি ভয় না পেয়ে ঢুকতে পারো, তুমি মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম অ্যাট অল। না না, এখানে আরেকটা বলে দিই, বিশা যেটা বোধহয় মিস করে গেছে, অমিট করে গেছে, ও সেই সব লোকদের চায় না যাদের সাথে খুব ফর্মালি রিলেশন। আমাদের হয় না কিছু মানুষের সাথে আমাদের খুব ফর্মাল রিলেশন থাকে, আর কিছু মানুষের সাথে বাড়িতে এসে কোনো ব্যাপার নয়, আই এম ওকে, আমি মানে যা ড্রেস পরে আছি বা যা খাওয়ার আছে তাকে ডাল আলু সেদ্ধ ভাতও খাওয়ানো যায়। আমার মনে হয় এই জিনিসটা দেখো, আমার বাড়িতে বসবার ঘরে যেহেতু আম, যদিও আমি বাড়ি সাজাতে খুব ভালোবাসি এবং পছন্দ করি, কিন্তু এখন আমার প্রত্যেকটা ফার্নিচারের ওপরে বেডশিট বা বেড কাভার দেওয়া থাকে, কারণ ওখানে আমার কুকুররা বসে। ওটা এখন ওদের ঘর বাড়ি হয়ে গেছে, ঠিক আছে? তো সোফাকে আমি কতবার ড্রাই ক্লিন করাবো, বুঝতে পারছো তো? মানে সেই সম্ভব না এটা। সম্ভব নয়। এবং
দ্বিতীয় কথা হচ্ছে যে সেই বিল দেখলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া যেতে পারে, এরকমও ব্যাপার হতে পারে যে তুমি গেট গার্ডের কাছে থাকো, এরকম একটা ব্যাপার হয়তো বলে দিল হয়তো কোনোদিন। সো সেই জন্যে সুচরিতা, ব্যাপার হচ্ছে যে যারা আসলে আমাকে ওই বেড কভারটা সরিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? নট ইউ, যারা আসলে আমাকে বেড কভারটা সরিয়ে দিতে হবে, সেই রকম লোকেদেরকে আমি এই বাড়িতে এন্টারটেন করতে খুব একটা পছন্দ করি না। এবার তুমি যখন আসবে, তুমি যখন আসবে তুমি আমার বাড়ি উইথ বেড কভার দেখতে পারো, নো প্রবলেম অ্যাট অল। তাহলে পরে ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই বাড়ি। এখানে কুকুরদের নিয়ে একটা কথা বলি। কুকুরদের ভৈরব বলা হয়। তো যারা একটু মানে মহাপুরুষ ধরনের বা একটু মানে স্পিরিচুয়ালি একটু ইনক্লাইন, তাদের কাছে কিন্তু কুকুররা থাকতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। মানে এটা আমরা সবাই জানি, বামাখ্যাপার এক কুকুর ছিল, তার নাম কালু। তো শ্মশানে আহ, কালু মানে একদিন একটা বাচ্চাকে নিয়ে এসছে। তার বাবা মা মানে সেই স্বামী স্ত্রীর, হাজবেন্ড ওয়াইফের, তার আগে 4-5টা বাচ্চা মারা গেছে। তো লাস্টে ওরা ওই মামা খাপার কাছে এসছে, এসে বলেছে বাবা আমাদের এই সন্তানকে বাঁচান। মানে জন্মানোর পরেই খুব মানে ওই 21 দিনও ক্রস করে না, মারা যায় বেবিগুলো। তো কোথাও থেকে খবর পেয়েছে যে ওখানে তারাপীঠে বামা খাপা রয়েছে, তো বামা বাবার কাছে গেলে উনি কিছু একটা ব্যবস্থা করতে পারেন। তো ছোট্ট একদম ছোট্ট শিশুটাকে নিয়ে ওনারা ওখানে এসছেন। এটা গল্পটা অনেকেই জানে, ঘটনাটা গল্প তো না, ঘটনা। তো রাত্রিবেলা যখন এসছে, সন্ধে হয়ে গেছে। তো বাবা বললেন ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটাকে আমি যেটা বলবো সেটাই করতে হবে। কি না, ওই ছোট্ট শিশুটা তখন বোধহয় 10-12 দিনের শিশু, ওকে শ্মশানে ফেলে রেখে আসতে হবে, এবং মাঝখানে তোরা বাবা মা কেউ যেতে পারবি না, কেউ থাকতে পারবি না। মানে বাবা মা কিভাবে পারে, কোনো বাবা মার পক্ষে কি সেটা সম্ভব? কিন্তু তারা তো দেখছে যে তাদের 4-5টা সন্তান অলরেডি চলে গেছে, আর কোনো অপশন নেই, এও হয়তো চলে যাবে, মানে রুগ্ন হয়ে জন্মেছে বা কিছু, মানে চলেই যাবে হয়তো। হয় না, জন্মানোর পরে কোনো বাচ্চা ফিড করতে পারে না, অনেক ধরনের ইস্যুস থাকে, তাদেরও সেরকম কিছু ইস্যুস প্রতিটা বেবির ক্ষেত্রেই থাকে, এর ক্ষেত্রেও ছিল। তো তখন মানে বুকে পাথর রেখে স্ত্রী বলছে যা হয় হোক, বাবা যখন বলেছে তুমি হচ্ছে ওকে শ্মশানের মাঝখানে নিয়ে গিয়ে রেখে এসো। তো শ্মশানের মাঝখানে রেখে নিয়ে গিয়ে বাবা রেখে এলেন, ফেরত চলে এলেন, সন্ধ্যা হয়ে গেছে, সারা রাত্রি শিশুটা থাকবে। বাবা শুধু কালুকে ডাকলেন, কালু গিয়ে ওই বাচ্চাটার তুই খেয়াল রাখবি। কালুই একমাত্র দায়িত্বে ছিল ওই বাচ্চাটার খেয়াল রাখা। সারা রাত্রি বাচ্চাটা ওখানে থাকলো। পরের দিন সকালে গিয়ে দেখলো বাচ্চা পুরো ঠিক আছে। যেখানে মানে এখন তো শ্মশান অনেক মানে পরিষ্কার, তখন তো চতুর্দিকে জঙ্গল, শেয়াল, কুকুর, হায়না কি না নেই, রাত্রেবেলা যে কেউ এসে অ্যাটাক করে বাচ্চাটাকে খেতে পারতো, কিন্তু কিচ্ছু হয়নি। পরের দিন সকালে বাচ্চাটাকে নিয়ে আসলো, এবং মানে বাবার আশীর্বাদে, তারা মায়ের আশীর্বাদে সেই সন্তান সারভাইভ করে গেল। এই যে মানে জিনিসগুলো, এবং আমি এক জায়গায় যাই যেখানে আমি দেখেছি একজন ভৈরবী মা থাকেন। ওনার গায়ে সবসময় কম্বল ঢাকা থাকে, একদম রোগা কালো, মানে ওনারা তো নিজেদেরকে লুকিয়ে রাখেন। আর চারপাশে কুকুর, মানে কুকুর মানে 8-10টা কুকুর থাকে বোধহয় তার ওই কম্বলের তলায়, তার আশেপাশে ঘুমিয়ে রয়েছে, শুয়ে রয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যদি কোনো মানুষ এরকম হয় যে মানে কুকুররা তো ভাইব্রেশন বুঝতে পারে, যার ভাইব্রেশন ভালো না তাকে ঢুকতেই দেবে না, এত জোর চিৎকার চেঁচামেচি করবে, ভয়ে সে ওখান থেকে পালাতে বাধ্য, কোনোভাবেই সে এন্ট্রি নিতে পারবে না। আর মানে যদি ভালো মানুষ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ যারা যায় তারা ভালো মানুষ, তাদেরকে কিন্তু কোনো একটা সাড়া করে না। মানে কুকুররাও থাকে সেখানে গিয়ে, সবাই কথা বলছে, মায়ের সাথে কথা বলছে, প্রণাম করছে, সব কুল, মানে একটা আওয়াজ নেই, কোনো মানে কি বলবো, কোনো মানে সাউন্ড করে না, কোনো বিরক্তি নেই সেই কুকুরদের। আমি না এটা আমি এই নিয়ে থার্ড টাইম আমি ওনাকে দেখলাম, আমি আশ্চর্য লাগে যে একটা কুকুরের মানে কোনো সাউন্ড পাবে না, একটা কুকুর যে সাধারণ একটা আওয়াজ সেই জিনিসটাও পাবে না, এতটা সাইলেন্ট ওই জায়গাটা। অথচ 10-12টা কুকুর প্রতি, মানে যখনই আমি গেছি তখনই দেখেছি 10-12টা কুকুর। এই যে জিনিসগুলো না আমার মানে অদ্ভুত লাগে, সত্যি অদ্ভুত লাগে যে কি করে এটা সম্ভব। এবং মানে কি বলবো, কোনো গন্ধ নেই ওখানে, যে অতগুলো কুকুর রয়েছে, বা ওই কুকুরগুলো ল্যাট্রিন বাথরুম ওখানে নিশ্চয়ই করে না, বাইরে গিয়ে করে আসে। তাদের কিন্তু দেখাশোনা করারও কেউ নেই যে খুব মানে দেখাশোনা করছে, খেতে দেওয়া হচ্ছে না, কোনো কিচ্ছু না। ওরা কোথায় খায়, কোথায় থাকে,
কেউ। এবং এইবার লাস্ট টাইম যে একটা ঘটনা হলো, মানে কুকুরের রিলেটেড, যখন আমি এই ঘটনাটা বলি, লাস্ট টাইম যেটা হয়েছে, আমি গেছি 2 দিন গেছি ওখানে, কিন্তু গিয়ে না আমার মানে কুকুরদের জন্য কিছু, মা কিছু খান না, কিন্তু গেলে কুকুরদের জন্য বলা হয় কিছু একটু নিয়ে যেতে, হাতে করে বিস্কুট নিয়ে যাওয়া হয়। তো আগের বারে যখন গেছি নিয়ে গেছি, এবারে 2 দিন গেছি, 2 দিনই আমার মানে এমন সিচুয়েশন হয়েছে আমি বিস্কুট নিয়ে যেতে পারিনি। তো আমার সেদিন মানে যখন ফিরে এসেছি তখন আমার মানে মনে হচ্ছে যে আমি একটা বিস্কুটও নিয়ে যেতে পারলাম না কুকুরগুলোর জন্য। তো আমি অন্য একটা কাজে অন্য একটা দোকানে ঢুকছি, একটা ড্রেস কেনার ছিল একজনের জন্য। তো ঢুকছি দোকানটায়, আমি যখন গেছি, আর আমি খুব যে অ্যানিমাল লাভার বা কুকুরদের খুব ভালোবাসি, আহা উহু করি তা কিন্তু না। মানে খুব যে এক একজন হয় না ভীষণ ভালোবাসে, আমি কিন্তু সেটা নই। ঠিক আছে, ওদেরকে আমি খেতে দিই, বাট খুব আদর টাদর করা এই জিনিসটা আমার নেই। তো আমি যখনই দোকানে ঢুকছি, আমি যখন গেছি হেঁটে হেঁটে, তখন কিন্তু আমার সাথে সাথে কোনো কুকুর যায়নি বা কিছু ছিল না। দোকানে যখন আমি গিয়ে দাঁড়িয়েছি, ওটা জামা কাপড়ের দোকান ছিল, আমার পাশে না 2টো কুকুর এসে দাঁড়ালো, এবং এত শান্ত ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট আমার মুখের দিকে দেখছে এরকম ভাবে, মানে ও এরকম ভাবে দেখছে, আমিও দেখলাম, আমি কি হলো, কুকুরগুলো কোথা থেকে এলো। তখন আমি বললাম আচ্ছা দাঁড়া, তোদের আমি বিস্কুট দিচ্ছি। দিয়ে দেখলাম পাশেই দোকান রয়েছে, বিস্কুটের দোকান, 2টো প্যাকেট বিস্কুটের কিনলাম একটু বড় দেখে। যখন খুলে দিচ্ছে, কি হয়, অন্যান্য কুকুর লাফিয়ে জাম্প করে হাত থেকে কেড়ে নেওয়া না, আরো একটা কুকুর এলো, 3টে কুকুর এলো, 3জনকে, এবং এ ওরটা খাচ্ছে তাও না, আমি যাকে দিচ্ছি এনে খা, যাকে দিচ্ছি সেই খাচ্ছে, খেলো, খেয়ে ব্যাস, তারপরে আর কোথাও নেই। আমি যখন মানে একটা জামা কিনতে কত সময় লাগে, একটা টি শার্ট কেনা ছিল, কিনতে কত সময় লাগে, কিনে বেরিয়ে এসেছি, দেখলাম কোথাও নেই কুকুরগুলো। তো ওই যে বললাম না মিরাকেল আমাদের জীবনে না, ওই যে আমার ইচ্ছেটা ছিল যে আমি কুকুর, পরে আমি এটা রিয়েলাইজ করেছি, সেদিন সেই মুহূর্তে কিন্তু আমি রিয়েলাইজ করিনি, পরে যখন আমি এসে হঠাৎ করে মনে পড়েছে ঘটনাটা, তখন আমার মনে হয়েছে যে ওই যে আমার ইচ্ছেটা ছিল যে আমি কুকুরগুলোর জন্য কিচ্ছু নিয়ে গেলাম না, সেইটা বোধহয় মা ওইভাবে পূরণ করে দিলেন সেদিন ওই কুকুরগুলোকে পাঠিয়ে। তো মানে খুব ভালো লাগে আমার এই ছোট ছোট জিনিসের, আই এম সো মাচ হ্যাপি, সত্যি কথা অলওয়েজ। ছোট 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 জিনিসেই হ্যাপি হতে হবে। সুচরিতার কথা মতন ও নাকি বাঘকেও চটকে দিতে পারে, এবং বাঘের বাচ্চারা সুইট হয়। বাট সুচরিতা, মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, যে কলকাতা শহরে শুনেছিলাম একজন বাঘকে বিয়ে করতে গিয়ে বেঘরে প্রাণ দিয়েছিল, তুমি ওরম ধরনের কোনো কাজ করো না। করতে গিয়ে লাস্ট পর্যন্ত বিয়ে। হ্যাঁ, কলকাতা জুতে নাকি সে বিয়ে করতে গেছিল বাঘকে, সে নাকি ও, আই ডোন্ট নো, মানে সে হয়তো প্রচুর সাংঘাতিক লোক, সে বাঘ তাকে কিছু করেনি, শুধু একটা থাপ্পড় মেরেছিল, তাতেই সে ওখানেই শেষ। তো সাবধানে বাঘকে চটকাতে যেও, এবং আন্ডার কন্ট্রোল সিচুয়েশনস, এইটুকু বলে দিলাম। তবে হ্যাঁ, এইটাও ঠিক কথা যে আহ, বাঘ ভাল্লুক বা যাই হোক, সিংহ হাতি যারাই থাকে, তারা মানে তোমাকে বিনা কারণে অ্যাটাক করবে না, এটা এটা অ্যানিমাল কিংডমে সবাই জানে। একদম একদম তারা তোমাকে অ্যাটাক করবে একদম। তুমি যদি তাদেরকে কোনো কারণে ভয় দেখাও, অথবা তুমি যদি তাদের যদি খিদে থাকে, তাহলে পরেই তারা অ্যাটাক করবে। তাছাড়া তুমি একটা খুব ভয়ঙ্কর বাঘের সামনে দিয়ে হেঁটে গেলে, তার যদি পেট ভরা থাকে, সে তোমার দিকে তাকিয়েও দেখবে না বেসিক্যালি। সে তোমার সামনেই আসতে চায় না। সে তুমি আহ, বাঘ ভাল্লুক বলো বা সাপখোপ বলো, সকলের জন্যই এটা ঠিক যে আমাদের থেকে ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে দুটো নেই, মানুষের থেকে ভয়ঙ্কর প্রাণী নেই। এবং ওদের একটা জিনিস, তুমিও আমার ক্ষতি করো না, আমিও তোমার ক্ষতি ক্ষতি করবো না, করবো না, এরকম একটা। এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, ওদের ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে হ্যাঁ, একে স্বীকার করবে, তাকে সে স্বীকার করবে, ওদের একটা স্ট্যান্ডার্ড এবং আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং ওরা কখনো নিজেদের ব্যালেন্সটাকে ভুলে যায় না। আমরা যে বলি যে আমরা পশুর থেকে মানুষ হয়ে গেছি, মানে আমরা কি মানুষ হয়েছি আমি জানি না, বাট আমার মনে হয় পশু পাখিরা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী। কারণ তারা একটা একটা ইকোসিস্টেমের মধ্যে তারা থাকে, এবং সেই ইকোসিস্টেমটা তারা কখনো ডিসব্যালেন্স করে না। হুম। তোমরা অনেক সময় দেখবে এই ডিসকাভারি চ্যানেল বা সেই যে কোনো চ্যানেলে দেখায়, যখন আফ্রিকার জঙ্গল বা জঙ্গলে যে একটা জলের জায়গা হয় যেখানে সবাই জল খেতে আসে, সেখানে কিন্তু তারা গিয়ে কেউ মারামারি করছে না, তারা কিন্তু জল খায়, টাইমে টাইমে এসে তারা জল খায়। অবভিয়াসলি হরিণ বলছে না যে বাঘের সময় গিয়ে তাকে জল খেতে হবে, বা বাঘও বলছে না হরিণের সময় গিয়ে তাকে জল খেতে হবে। দ্যাট ইজ দি আন্ডারস্ট্যান্ডিং, আমাদের মধ্যে সেটা নেই।
ওটা যদি মানুষজন হতো তাহলে দেখতে ওই জলই থাকতো না, সেখানে অন্য কিছু হয়ে যেত। আমরা সেটা করতে এখনো জানি না, মানে এত উন্নত হয়ে যাওয়ার পরেও জানি না। যাই হোক, ইন্দ্রাণী 10টা বেজে গেছে। আশা করি তোমাদেরকে তোমাদের ভালো লেগেছে আজকের লাইফটা। একটু অন্যরকম হয়েছে। হ্যাঁ, একটু অন্যরকম হয়েছে, তোমরা এন্টারটেইনড হয়েছো। আমি কি অনেকটা পড়ে বলেছি, কারণ ইন্দ্রাণী দেখতে পাচ্ছে না মেসেজগুলো। ও পরে দেখে উত্তর দিয়ে দেবে। তো শেষ করার আগে এটাই বলে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ যারা এসছো আজকে আমাদের লাইভটা শুনতে। থ্যাংক ইউ তোমাদের কমেন্টসের জন্যে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, এবং যারা ইউটিউবে পরে দেখবে এই লাইভটা তাদেরকেও বলে দিই যে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করো। উৎসাহ না দিলে পরে তো কাজ করা যায় না, সেই জন্য একটু উৎসাহ দিলে আমাদের খুব আর ভালো একটা লাগে। জিনিস বলে দাও যে মানে কিসের উপরে চায় মানুষজন, কি দেখতে চায়, সেটাও কিন্তু তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো। যে পজিটিভ, হরর, মানে ভূতের স্টোরি বা হরর স্টোরি বা রিয়েল লাইফ ক্রাইম স্টোরি, কোনটা বেশি এনজয় করো বা কি শুনতে চাও, এগুলোও তোমরা একটু কমেন্ট করে জানিও আমাদেরও ভালো লাগবে। তাহলে আমরা সেই ধরনের জিনিস নিয়ে আসবো। যেমন আরেকটা ইচ্ছা আছে জ্ঞানগঞ্জের ওপরে একটা পডকাস্ট করার। আমি জানি না, ঈশাঙ্ক খুব ভালো এইসব ব্যাপার নিয়ে, ওর একটু বেশ রিসার্চ আছে। যদি কখনো পাওয়া যায় জ্ঞানগঞ্জের ওপরে যদি একটা পডকাস্ট করা যায়, আমার মনে হয় খুব ভালো হবে। তো তোমরা একটু জানিও, ইউটিউবের দর্শকরা, ফেসবুকের দর্শকরা, যে তোমরা কি চাইছো। তাহলে আমরা কিন্তু সেটা নিয়ে একটু পড়াশোনা করে আমরা কিন্তু আসতে পারি সেটা নিয়ে। অবভিয়াসলি টপিকসগুলো তোমরা যেরকম শুনতে চাইছো, জানতে পারলে আমাদেরও রিসার্চ করে এবং জেনে শুনে, মানে একটা ইনফর্মড তোমাদেরকে জিনিসপত্র শোনানো যায়, এবং মানে একটা পার্টিসিপেশনও তোমরা করতে পারো। এবং তোমরাও যদি কোনো কারণে কোনো পডকাস্টে ইন্টারেস্টেড থাকো, বা তোমরা হয়তো কোনো ব্যাপারে আমাদের থেকে বলবো কেন, হয়তো ভালো করে জানো এবং আমাদের সঙ্গে পডকাস্ট করতে চাও, তাতেও তোমরা প্লিজ আমাদেরকে জানিও। উই উইল বি ভেরি ইন্টারেস্টেড টু মিট ইউ অ্যান্ড টক টু ইউ। ঠিক আছে, এখানে শেষ করছি। নমস্কার, গুড ইভিনিং, সকলে ভালো থেকো। তোমাদের ইভিনিংটা, মানে তোমাদের উইকেন্ডটা ভালো কাটুক। পরের নেক্সট 2 উইকস আমি লাইভে আসবো না, কারণ আমি একটু বিজি থাকবো, বাট বাকিরা সকলেই আসবে। এবং কালকে গীতাদি আসছে লাইভে, তো প্লিজ সকলে এসো। গীতাদির অনেক দিন বাদে আসছে গীতাদি। ঠিক আছে, সো উর্মিদিও একটু সুস্থ হলে উর্মিদিও আশা করি আসবে। হ্যাঁ, তো নিশ্চয়ই। আমিও চেষ্টা করবো আসার এক হ্যাঁ, সপ্তাহ পরে। ঠিক আছে, তুমিও চেষ্টা করো। ওকে, বাই বাই। চল, তোমাদের সবাইকে বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.